আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের ধারাবাহিক আজকে 47 নম্বর ক্লাস। তোমাদের শিক্ষাবর্ষ 2022-23 যাদের পরীক্ষা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 বা 2026-এর প্রথমে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি। তোমাদের জন্য নতুন ক্লাস তোমাদের একে একে সেই 46টি ক্লাস দেওয়া হয়েছে। তোমরা যারা ক্লাসগুলো করোনি প্লেলিস্টে রয়েছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো বিগত যেগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই করে নেবে। আজকে আমাদের সেন্টেন্স কারেকশনের যে বিগত বছরের প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, আমরা 46 ক্লাস পর্যন্ত 2008 সালের প্রশ্ন সকল আইটেমের আমরা আলোচনা করেছি 2008 পর্যন্ত। এ পর্যায়ে আমরা 2009 থেকে 2010 সালের প্রশ্ন সমাধান শুরু করব। তোমরা আমার কাছ থেকে যারা দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তোমরা এই সাজেশনস বইটি সংগ্রহ যারা করেছো তারা বের করে ক্লাসটি করো। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। 2009 সালের সেন্টেন্স কারেকশন প্রথম প্রশ্নটিতে কি দেয়া রয়েছে দেখো। আচ্ছা, 10 men were wounded, wound মানে আহত হওয়া। দেখো 10 men were wounded, তোমার হচ্ছে 10 জন মানুষকে আহত করা হয়েছিল। and one একজন মানুষ killed, কিল মানে হচ্ছে হত্যা করা। তো একজন মানুষ হত্যা করেছিলেন নাকি একজন মানুষকে হত্যা করা হয়েছিল, এই জায়গাটিতে সমস্যা রয়েছে। ওয়ান কিল্ড এই কথাটিতে ঝামেলা রয়েছে। ঝামেলাটা কোথায় দেখো, প্রথম বাম পাশে লেখা রয়েছে যে 10 men were wounded, ভালো কথা। অ্যান্ড ওয়ান কিল্ড এই জায়গাটিতে দেখো একটিভ ভয়েস দেয়া রয়েছে। যেহেতু বাম পাশটায় প্যাসিভ দেয়া রয়েছে, অথবা বাম পাশটায় প্যাসিভ দেয়া থাকুক আর না থাকুক, ডান পাশটাই আমাদের কি বোঝাতে চেয়েছে। ডান পাশটায় কিন্তু একজন মানুষ হত্যা করেছিল না, বোঝানো হয়েছে একজন মানুষকে হত্যা করা হয়েছিল, একজন মানুষকে হত্যা করা হয়েছিল। তাহলে ব্যাপারটা এরকম যে 10 men were wounded and one was killed। দেখো ডান পাশটা কিন্তু প্যাসিভ বুঝাইছে, এখানে ওয়ান কিল্ডের জায়গায় কি হবে বলো, ওয়ান ওয়াজ কিল্ড, একজন মানুষকে হত্যা করা হয়েছিল। এরকম আরো প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা যদি সেটা একটু দেখো। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাচ্ছি, তোমরা পারলে আমাকে একটু কমেন্টে উত্তরটা বলো। যেমন এটার অ্যান্সার কি হতে পারে যে তোমার 10, আচ্ছা তোমার কি বলা যায় যে 5 of the thieves were কি বলে সরি escaped, 5 জন চোর পালিয়ে গিয়েছিল। অ্যান্ড 2 ব্র্যাকেটে লেখা থাকলো, মানে ডান পাশে লেখা থাকলো কট, কট মানে ধরেছিল। এইটার কারেকশনটা কি হবে দেখো, 5 জন চোর পালিয়ে গিয়েছিল, এটা ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড 2 এবং 2 জন কট ধরেছিল, দুজন কি ধরেছিল নাকি দুজনকে ধরা হয়েছিল, এই জায়গাটায় একটিভ হবে নাকি প্যাসিভ হবে সেটা তোমরা আমাকে একটু কমেন্টে পারলে জানাও যে এটার উত্তরটা কি হবে। 5 of the thieves escaped and 2 caught, এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ, তোমরা পারলে আমাকে এটার অ্যান্সার কমেন্টে বলো। তারপরে দেখো কি আছে, বি নম্বর, দি ড্রাইভার মেড দি কার মুভড, চালক গাড়িটিকে তোমার চালিয়েছিলেন। ওকে, ভালো কথা। এটাকে পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ ভার্ব কখন বুঝবা, যখন দেখো মেক, তারপর হচ্ছে মেড বা মেকিং, মেকের যে কোনো রূপ থাকুক, তারপর হচ্ছে লেটিং, এইগুলোর পরে যদি তোমার শূন্যস্থান থাকে বা সামনে একটা ভার্ব থাকে, সেই ভার্বটার V1 হবে। কি হবে বলো, V1। আচ্ছা, আর যদি মনে করো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এর পর ভার্ব থাকে, তাহলে হবে V3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেড রয়েছে, রাইট। যেহেতু মেড কথাটা রয়েছে সেহেতু আমাকে ডান পাশে এই যে ভার্বটা রয়েছে, মুভড যে ভার্বটা রয়েছে, এই ভার্বটার জন্য আমাদেরকে V1 বসাতে হবে। দেখো মেডের জন্য V1 বসে, তাহলে এখানে V1 বসাতে হবে। উত্তরটা আসবে এরকম যে দি ড্রাইভার মেড দ্য কার মুভড, না বলে তোমাকে বলতে হবে মুভ, মানে V1 বলতে হবে। ওকে, তাহলে দুটি কথা আশা করি বুঝতে পেরেছো। তারপরে তৃতীয় কথা হচ্ছে দেখো, আই এম নট ইন গুড টার্মস উইথ হিম, এখানে হচ্ছে প্রিপোজিশনগত ভুল। ইন গুড টার্মস নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে। অন গুড টার্মস মানে ভালো সম্পর্ক, তাহলে ইন গুড টার্মস থেকে হবে অন গুড টার্মস। আই এম নট অন গুড টার্মস উইথ হিম, আমার তার সাথে ভালো সম্পর্ক নাই। ইন গুড টার্মস নয়, অন গুড টার্মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে বাক্যটিতে বলেছে হ্যাপিনেস কনসিস্টস অফ কন্টেন্টমেন্ট, সুখ আত্মতৃপ্তির মধ্যে
নিহিত থাকে। তো কন্টেন্টের জন্য দুটো প্রিপোজিশন বসে, কনসিস্টের জন্য কনসিস্টের পর অফও বসে, আবার কনসিস্টের পর ইনও বসে। এখন প্রশ্ন হচ্ছে ইন বসবে নাকি অফ বসবে। যখন দেখবে যে নিহিত থাকা অর্থ প্রকাশ পাবে তখন হচ্ছে কনসিস্ট ইন, আর গঠিত হওয়া অর্থে হবে হচ্ছে কনসিস্ট অফ। তো এখানে কিন্তু গঠিত হওয়ার প্রকাশিত হয়নি, এখানে নিহিত থাকা প্রকাশ পেয়েছে, তার জন্য বলতে হবে হ্যাপিনেস কনসিস্ট অফ না বলে ইন কন্টেন্টমেন্ট। এরপর আসো নম্বর। তোমরা যারা কমেন্ট করো না তোমাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো কেমন লাগে একটু কমেন্ট করো প্লিজ। যদি ভালো লাগে সেটাও বলবা, যদি তোমাদের কোথাও পরিবর্তন করতে হয় ক্লাসে সেটাও বলবা, একটু কমেন্ট করো। তোমরা অনেকে দেখে যাও বাট কমেন্টটা করো না, একটু কমেন্ট করো আর কি। আচ্ছা, এরপর আসো কি রয়েছে। হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার, তার এখন মেজাজ খারাপ। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আউট অফ হিজ টেম্পার কথাটা হয় না, টেম্পারের আগে কখনোই কোনো পসেসিভ বসে না। অর্থাৎ তোমার হচ্ছে হিজ, হার, ইয়োর, মাই, দেয়ার যদি থাকে টেম্পারের আগে সবসময় সেটা বাদ যাবে। তাহলে হিজটা কি হবে বলো, বাদ যাবে। তাহলে কারেক্ট আনসারটা কি দাঁড়াবে, হি ইজ নাও আউট অফ টেম্পার, জাস্ট এটুকুই বসবে, হিজটা শুধু বাদ যাবে। হি ইজ নাও আউট অফ টেম্পার, হিজ কথাটা বসবে না। আচ্ছা, হিজ নাও আউটটা লেখে নাই, আউট অফ টেম্পার, দ্যাটস ইট। তো মনে রেখো যে টেম্পারের আগে তোমার হিজ, হার, ইয়োর, মাই, দেয়ার বাদ যায়। এরপর এফ নম্বরে বলেছে হোয়েন ইউ আর আইডল, যখন তুমি অলস থাকো, ইউ মাস্ট সাফার, তোমাকে অবশ্যই ভুগতে হবে। কথাটা যখন তুমি অলস থাকো সেরকম হবে না, হবে হচ্ছে যদি তুমি অলস থাকো। তো এখানে শর্ত প্রকাশ করেছে, আর শর্ত প্রকাশ করলে হোয়েন বসে না, ইফ বসে। তাহলে কারেক্ট আনসারটা হবে ইফ ইউ আর আইডল, তুমি যদি অলস থাকো, কমা, ইউ মাস্ট সাফার, তোমাকে অবশ্যই ভুগতে হবে। জি নম্বর, শি ইজ ভেরি উইক টু স্পিক, ব্যাপারটা এরকম যে এতই যে অর্থে আমাদের দুটো কোরিলেটিভস বসে, এতই যে অর্থে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিচ্ছি সামনের পেজে নিয়ে দেখো। এতই যে অর্থে দুটি কোরিলেটিভস আমাদের ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে তোমার দেখো এতই যে টু, মানে ব্যাপারটা এরকম, যদি পরীক্ষা এরকম থাকে যে হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে যে এতটাই দুর্বল সে হাঁটতে পারে না। এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তোমরা দেখো এতই যে অর্থে ঠুর জন্য কি বসেছে, টু প্লাস ভার্ব বসেছে, আর সোর জন্য বসেছে দ্যাট প্লাস হি প্লাস ক্যান নট বা কুড নট। এখন আমাদেরকে এই জায়গাটিতে ইমব্যালেন্স করে দেয়। আমাদের প্রশ্নটা একটু পরে লেখা রয়েছে শি ইজ ভেরি উইক টু স্পিক, তাহলে এখানে ভেরিতে দেখো একটা ঝামেলা হয়ে গেল না। আমাদের তো মূলত টু আর টু, মানে টু থাকলে বাম পাশে টু বসবে এতই যে অর্থে, এখানে ভেরি বলেছে, তো ভেরি কথাটা ভুল হয়ে গেল। কারেক্ট আনসারটা তাহলে কিভাবে করবো, শি ইজ টু উইক টু স্পিক। এনাফ, শেষ। বুঝতে পেরেছো আশা করি। তো মনে রাখবে যদি ডান পাশে টু প্লাস ভার্ব থেকে বাম পাশে টু বসবে, যদি ডান পাশে দ্যাট হি ক্যান নট বা দ্যাট থাকতো তাহলে আমরা সো বসাতাম। তো এটা আমাদেরকে ইমব্যালেন্স করে দেয়, জাস্ট একটু মনে রাখলেই যথেষ্ট। এই হলো 2009 সালের প্রশ্ন। এবার 2010 সালের প্রশ্নে চলে যাচ্ছি। 2010 সালের প্রশ্নে আমরা প্রথমে প্রশ্নটা কি আছে, দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, আমগুলোর মান, ওয়ার নট গুড। আমরা সবসময় দেখবো যে প্রিপোজিশনের বাম পাশে কি আছে, প্রিপোজিশনের বাম পাশের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রিপোজিশনের বাম পাশে রয়েছে দ্য কোয়ালিটি, তাহলে দ্য কোয়ালিটি যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ বসবে, যেহেতু একটা বোঝাচ্ছে। দি কোয়ালিটি কিন্তু সিঙ্গুলার, অফ দ্য ম্যাঙ্গোস মানে আম অনেক হোক, আমের মানটা হচ্ছে আমার সাবজেক্ট, তো ওয়াজ নট গুড, এখানে তোমার ওয়ার থেকে ওয়াজ কথাটি বসলো। বি নম্বর, নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। মনে রাখবে অর অথবা নরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব করতে হয়। তো নরের পরে কি আছে, আই আছে, তো আইয়ের জন্য এম বসবে। সো এখানে আর না বসে বলবে নাইদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। একটু কমেন্টে জানাইও তোমরা বুঝতে পারছো কিনা বা অসুবিধা হচ্ছে কিনা তোমাদের বুঝতে। সি নম্বর বাক্যটা বলেছে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানাও। ব্যাপারটা হচ্ছে ইনফর্ম যুক্ত বাক্যে আমাদের কিভাবে কারেকশন করতে হয়। প্রথমে ইনফর্মের পরে আমাদেরকে বসাতে হবে হচ্ছে তোমার ব্যক্তি। সূত্রটা খেয়াল করো নিচে, জানানোর অর্থে বা ইনফর্ম প্লাস ব্যক্তি, তারপর অব দিয়ে কি জানাবো, খবর, সংবাদ বা সমস্যা যা জানানো হবে সেটা শেষে বসবে। তো প্রথমে সূত্র অনুসারে প্রথমে ইনফর্ম, এরপর ব্যক্তিটা বসাবো। ব্যক্তি কার কাছে জানাবো, দ্য প্রিন্সিপাল। তো ইনফর্ম দ্য প্রিন্সিপাল, তারপর অফ লিখবো, তারপর কি জানাবে,
দিস ম্যাটার, এই ব্যাপারটা জানাও। তাহলে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার শেষ হয়ে গেল। ডি নম্বরে বলেছে আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। নিচের তথ্যগুলো খেয়াল করো। আমরা রুল নম্বর রাইট ফর্ম অফ ভার্বসের 17 নম্বর সূত্র তোমাদেরকে পড়িয়েছি। কিছু কিছু ফ্রেজ রয়েছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান অবজেক্ট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে লেখা রয়েছে আই ওয়াজ, দেখো আই ওয়াজ ইউজ টু, তো অবশ্যই ভার্বের সাথে আইএনজি, টেক থেকে টেকিং হবে। এখানে হচ্ছে ভুলটা আছে, টেকিং টি এভরি ডে। তো এটা হচ্ছে মুখস্থ ফ্রেজের ব্যাপার, যে উইথ এ ভিউ টু তোমার হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান অবজেক্ট টু, গেট ইউজ টু, বি ইউজ টু মানে এম ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি বসে। এই নম্বর প্রশ্নটা দেখি, এটা একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, আই স আ ডেড কাউ, আমি একটি মরা গরু দেখেছিলাম, ওয়াকিং ইন দ্য ফিল্ড, মরা গরুটা রাস্তা দিয়ে হাঁটতেছে। তুমি খেয়াল করো, কোনো নাউনের পর যদি ভার্ব থাকে তাহলে ওই নাউনের কাজ বোঝায়, মানে ওই নাউন কাজটি করছে, ভার্বের সাথে আইন যদি থাকে। যেমন আমি একটি মরা গরু দেখেছিলাম, মরা গরুর পর ওয়াকিং লেখা আছে, তাহলে এটা মিন করছে বা এটা বোঝাচ্ছে যে মরা গরুটা হাঁটতেছে। কোনো নাউনের পরে আইনজি থাকলে ওই নাউনই কাজটা করে, এটা মিন করে। তো এখানে কাউয়ের পরে ওয়াকিং বলেছে, তো কাউটা ওয়াক করছে এটা বোঝায়। তো এই কথাটা তো ভুল। আমাকে কিভাবে সঠিক করা যায়? দেখো, আমি যদি এভাবে লিখি যে আই স আর ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম, তারপর যদি বলি যে হোয়াইল, যখন, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটতেছিলাম, ইন দ্য ফিল্ড, আমি যখন মাঠ দিয়ে হাঁটছিলাম, এইটা যদি বলি তাহলে কিন্তু কথাটা ভুল হয় না, যে যখন আমি হাঁটতেছিলাম। তো এখানে একটা এক্সট্রা কথা আমরা আনলাম, হোয়াইল আই ওয়াজ। হোয়াইল আই ওয়াজ এই কথাটা আমরা যদি ওয়াকিং এর আগে আনি তাহলে বাক্যটা কারেক্ট হয়ে যায়। আমি একটি মরা গরু দেখেছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলাম। ঠিক আছে। এফ নম্বর বাক্যটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের কন্ডিশনাল সেন্টেন্স অনুসারে দিয়েছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কন্ডিশনাল সেন্টেন্সের 21 নম্বর সূত্রে পড়েছিলাম যে কন্ডিশনালে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তোমার বাম পাশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ তুমি একটা দিলেই হলো। তবে আমরা নর্মালি পপুলারলি আমরা কি বসাই? উড হ্যাভ প্লাস ভি3। তো এখানে বলেছে কি বলো, হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম তাহলে কি হতো? আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। তো এখানে পার্থক্যটা কোথায়? উড হেল্প বলেছে প্রশ্নে, আমরা কিন্তু উড হেল্প বলিনি, আমরা বলছি উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ হেল্পড। দেখো তো জিনিসটা ধরতে পেরেছো কিনা। আচ্ছা, তারপর হচ্ছে জি নম্বর। জি নম্বরটা আমাদের সূত্র রোল নম্বর 1 কারেকশনের, তোমরা পড়েছো নিশ্চয়ই যারা ক্লাসটা করেছো। তোমার রিজাইন, ডিসকাস, রেজেম্বল, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, অ্যানাউন্স, ডেসক্রাইব, ক্যাচ প্রভৃতি শব্দের পর প্রিপোজিশন থাকলে সেটা বাদ যায়। সো আমরা এখানে প্রিপোজিশনটা বাদ দেব। হি রেজেম্বলস টু হিজ ফাদার না বলে হি রেজেম্বলস হিজ ফাদার, সে তার বাবাকে রেজেম্বল করে, মানে সে তার বাবার মতো, বা তাকে দেখতে তার বাবার মতো, বা সে তার বাবার মতোই হয়েছে। ব্যাপারটা এটা মিন করছে, এর জন্য রেজেম্বল ওপর টু বলা যাবে না। এমনি করে ডিসকাসের পর অ্যাবাউট, রিজাইনের পর ফ্রম, এগুলো আমরা বাদ দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের 2010 সালের প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এখনও যারা আমার এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা সংগ্রহ অবশ্যই করে নিতে পারো। এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই বা সাজেশনস পড়ার দরকার হবে না, জাস্ট এটা পড়লেই তোমার যথেষ্ট। এর ভিতরে কি কি আছে তোমরা অনেকে জানতে চেয়েছো, তো তোমাদেরকে একটু জানিয়ে দেই আমাদের এখানে কি কি আছে, কন্টেন্টটা একটু জানিয়ে দেই। প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের 3টি পার্টে পরীক্ষা হয়, প্যাসেজ পার্ট, গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট। তো প্যাসেজ পার্টে যে 20 মার্কস, এর জন্য তোমাদের আনসিন প্যাসেজ পড়তে হয়। প্রথমে 3 নম্বর পেজে তুমি আনসিন প্যাসেজের কিছু নিয়ম পাবে। জাস্ট এই নিয়মগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার প্যাসেজ কমন আসার কোনো দরকার নেই, জাস্ট যেটা আসুক তুমি অবশ্যই লিখতে পারবে। এটার উপর অবশ্য আমার ক্লাস রয়েছে, তো তোমরা সেটা দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে। কিউআর কোড আছে ওখানে, বা যদি যারা স্ক্যান করতে পারো তো বইতে কিউআর কোড আছে, ওটা দেখে স্ক্যান করে ওখানে ক্লাসে চলে যেতে পারবে, অথবা ক্লাসটা আমি তোমাদের ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিয়ে থাকি, সমস্যা নেই। এরপর প্যাসেজের তোমার এই টেকনিকের আলোকে তুমি এখানে কতগুলো প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে, অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে, বঙ্গানুবাদ এবং উত্তর সহ রয়েছে। এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের এগুলোর উপর ক্লাস দিচ্ছি, সমস্যা নেই। তো এইগুলো তুমি পড়বে, আপাতত এগুলো সবই পড়ার চেষ্টা করো, পরে আমি পরীক্ষার কাছাকাছি সময় এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করব, বা কমিয়ে দিব আমি। এরপর গ্রামাটিক্যাল পার্ট, আমাদের সব থেকে জরুরি পার্ট, যেটা মানে যেখান থেকে
পড়ে মূলত পাসটা করতে হয়, বা পাস করার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। 45 মার্কসের গ্রামাটিক্যাল পার্ট, 9টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়, 5 নং 45। তো প্রথমে দেখো আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি করেছি। তোমাদের জন্য আমি তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য 10টি নিয়ম আমি তোমাদেরকে দিয়েছি। এই 10টি নিয়ম প্রথমে পড়বে, এরপরে সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়বে। 2005 থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই পর্যন্ত আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি। এরপরে হচ্ছে তোমার 75টি সিলেক্টেড বা নির্বাচিত বা বাছাই করা 75টি তোমার সেন্টেন্স কারেকশন রয়েছে। দেখা যাচ্ছে তুমি উপরের সবগুলো পড়তে পারছো না, বাট এই শুধু পরীক্ষার আগে জাস্ট 75টি যে সিলেক্টেড অংশ রয়েছে এটুকু পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ভালো প্রস্তুতির জন্য আমি বলবো তোমরা এই 3টি ধাপই পড়ার চেষ্টা করবে বা পড়বে। সেন্টেন্স কারেকশনের নিয়মগুলো পড়বে, নিয়মগুলো পড়লে বাকিগুলো সহজ হয়ে যায়, তাই না? ওই নিয়মের ভিতর থেকেই তো সবগুলো আসে। তো এই হচ্ছে সেন্টেন্স কারেকশনের কথা। এরপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের জন্য ওই 3টি ধাপ, অর্থাৎ প্রথমে 7টি নিয়ম, তারপরে বিগত বছরের প্রশ্ন, এরপরে 93টি সিলেক্টেড কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা পড়বে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বসের 21টি নিয়ম পড়বে। তো এখান থেকে 6টি নিয়ম পড়া লাগে না, তারপর আমি রেখেছি টেন্সের সূত্র, তবে 15টি বলা যায় এখানে, 15টি নিয়ম। এরপরে রাইট ফর্ম অফ ভার্বসের বিগত বছরের সকল প্রশ্ন আমি বইতে রেখেছি। এরপরে তোমাদের 141টি সিলেক্টেড বা বাছাইকৃত রাইট ফর্ম অফ ভার্বস রাখা হয়েছে। এই 3টি ধাপ অতিক্রম করলে তোমার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আর্টিকেলের জন্য আমি প্রথমে 11টি নিয়ম রেখেছি, আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি। এরপরে 12টি আর্টিকেল দিয়েছি যেগুলো একেবারে চূড়ান্ত সাজেশনস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 7টি নিয়ম পড়বে, রিঅ্যারেঞ্জমেন্টের সকল বিগত বছরের প্রশ্নগুলো পড়বে, এবং আমাদের যে 90টি রিঅ্যারেঞ্জের সাজেশনস দিয়েছি বাছাই করে, সেটা একেবারে সর্বশেষ মুহূর্তে এগুলো জাস্ট রিভাইজ করে গেলেই যথেষ্ট। এরপরে আমাদের ষষ্ঠত আছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কস। প্রথমে পাংচুয়েশন মার্কসের সকল নিয়ম, বিগত বছরের প্রশ্ন, বাছাইকৃত মাত্র 7টি পাংচুয়েশন পড়লেই তুমি কমন পাবে। এরপর চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম, বিগত বছরের প্রশ্ন এবং 100টি চেঞ্জিং ওয়ার্ডের সাজেশনস আমি তোমাদের দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর বিগত সকল বছরের প্রশ্নগুলো আমি দিয়েছি। তারপর হচ্ছে 50টি সিনোনিমের সাজেশনস দিয়েছি। অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দিয়েছি, অ্যান্টোনিমের 150টি টপ সাজেশনস দিয়ে দিয়েছি। হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের সাজেশনস। ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বে, এরপরে টপ 11টি ট্রান্সলেশন পড়বে। এখানে আমি ট্রান্সলেশন লেখার কথা, আমি অ্যান্টোনিম হয়তো লিখেছি টাইপিং মিস্টেকে। তো এসে তোমার ট্রান্সলেশনের 11টি প্রশ্ন পড়লে তোমার যথেষ্ট। গ্রামাটিক্যাল আইটেমের জন্য এত সাজানো গোছানো স্বচ্ছ সাজেশনস তুমি পড়লে তোমার অবশ্যই তুমি পাস করতে নিশ্চিত পারবে, প্লাস তোমার প্রস্তুতিটা একেবারে সুদৃঢ় হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে রাইটিং পার্ট, আমাদের 35 মার্কসের রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের জন্য যেটা হয়, আমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে, যেমন নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এবং স্লোগান, এই 5টি অংশ থেকে তোমাদের যে কোনো 2টো আসবে। তো নর্মালি আমরা প্রথম 3টি পড়লেই এখান থেকে কমন পাই। তো নোটিশের জন্য 9টি নোটিশ আমি উত্তর লিখে দিয়েছি সাজেশনস, তবে এখান থেকে আমি আবার পরে তোমাদেরকে কমিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপাতত 9টি পড়ার চেষ্টা করবে। আর যারা এত নিয়ম পড়তে চাও না, তোমরা অটো ফরম্যাট, জাস্ট একটা মানে নোটিশের যে অটো ফরম্যাট রয়েছে সেগুলো তোমরা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। একটা পড়লে জাস্ট তুমি লিখতে পারবে, সেটা দেওয়া আছে। এরপর পোস্টারের জন্য 11টি পোস্টার সাজেশনস আমি উত্তর করে দিয়েছি। আর যারা এতগুলো পড়তে চাও না, তারা শর্ট ফরম্যাট লিখতে পারো বা অটো ফরম্যাট লিখতে পারো, যেটা একটা দিয়ে সব লেখা যায়, সেটাও কিন্তু রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শর্ট ফরম্যাট লিখতে গেলে বা অটো ফরম্যাট লিখতে গেলে নম্বর কিন্তু অপেক্ষাকৃত কম পাওয়া যায়, তবে আদর্শভাবে পড়লে নম্বর একটু বেশি পাওয়া যায়। তো সেভাবেও লেখা আছে, আবার অটো ফরম্যাটও দেওয়া আছে, তোমরা যে যেটা পছন্দ করো। এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য 7টি অ্যাডভার্টাইজমেন্ট সাজেশনস দেওয়া রয়েছে উত্তর সহ, এবং পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শর্ট ফরম্যাট দেওয়া রয়েছে, তুমি সেটা ফলো করেও লিখতে পারবে। অনুরূপভাবে মেমো, স্লোগান এগুলো তেমন আসে না পরীক্ষায়। অ্যাপ্লিকেশনের জন্য 12টি সাজেশনস দিয়েছি, 12টি অ্যাপ্লিকেশন পড়লে তোমার জন্য যথেষ্ট। অ্যাপ্লিকেশন লেখার অটো ফরম্যাট দেওয়া রয়েছে, যদি অ্যাপ্লিকেশন তুমি 12টি পড়তে না চাও, একটি মাত্র অ্যাপ্লিকেশন পড়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবে, তার শর্ট টেকনিক দেওয়া রয়েছে। লেটারের জন্য 11টি সাজেশনস দেওয়া রয়েছে, আবার লেটারের অটো ফরম্যাটও দেওয়া রয়েছে, যদি তুমি এতগুলো না পড়তে চাও, জাস্ট একটি পড়ে গিয়ে তুমি যে কোনোটা লিখতে পারবা।
প্যারাগ্রাফের জন্য 17টি এবং প্যারাগ্রাফ লেখার অটো ফরম্যাটের পরে রয়েছে। এসের জন্য 13টি এসে আমি দিয়েছি। তবে এতগুলো পড়তে হবে, এতগুলো কিন্তু পড়তে হবে না, আমি পরবর্তীতে তোমাদের আরও কমিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? তো আপাতত যতদূর পারো পড়ো, সব পড়তে পারলে তো ভালো হয়। এরপরে এসে লেখার অটো ফরম্যাট রয়েছে, যারা মানে একটা দিয়ে অনেকগুলো লিখতে চাও সেগুলো লেখা রয়েছে। আমি বারবার বলছি ওগুলো হচ্ছে তোমার বিপদে পড়ে গেলে মোটামুটি পড়তে হয়। তো নর্মালি আমরা ফরম্যাট লিখলে নম্বর অপেক্ষাকৃত একটু কম পাই, আর যদি আদর্শভাবে পড়ি তাহলে একটু বেশি নম্বর পাই, এই আর কি। এরপরে আমি তোমাদের 3টি পার্টের সাজেশনস দেওয়ার পরে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন দিয়েছি। প্রথমে আমি টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করে 45 মার্কসের গ্রামারের উপর 19টি গ্রামার রিভিউ দিয়েছি। অর্থাৎ এই 19টি গ্রামার রিভিউর মাধ্যমে নিজেকে তুমি যাচাই করতে পারবে তুমি গ্রামারে কত নম্বর পাচ্ছ। এরপরে তোমাদের 100 নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট, যেগুলো আমার বিশ্লেষণে আমি দিয়েছি। তোমার মডেল টেস্টের নম্বরগুলো দেখতে পাচ্ছ, সামনে পেজ নম্বর রয়েছে। এরপরে হচ্ছে তোমাদের স্পেশাল মডেল টেস্টের পর বিগত বছরের যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি। তারপরে হচ্ছে 7 কলেজের গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন দিয়েছি। এরপর বিগত বছরের যে আরও কিছু প্রশ্ন রয়েছে, অনেক পুরনো প্রশ্ন, সেগুলো আমি দিয়েছি যাতে করে রিস্কটা আমাদের এড়িয়ে আমরা থাকতে পারি। এরপর টেস্ট পেপার থেকে বাছাই করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমন্বয়ে আমি তোমাদেরকে জাস্ট 4টা মডেলের মাধ্যমে তোমাদেরকে টেস্ট পেপারসের প্রশ্নগুলো সমন্বয় করেছি। তো সবকিছুর সলিউশনস আমাদের বইয়ের শেষে পিছনের দিকে দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমার জাস্ট এই একটি সাজেশনস ফলো করলে তোমার আর কোনো সাজেশনস প্রয়োজন হবে না। তুমি এখান থেকে 100% কমন পাবে, এটা আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে। তো তোমরা যারা এই সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই বইটি সংগ্রহ করতে চাও, তোমরা যে কোনো কারণেই হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা হয়তো শেষে বলে ফেলেছি, কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল বলে মনে করি। তো তোমরা যারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনেছো বা ক্লাসটি দেখেছো, সকলকে ধন্যবাদ জানাই। পারলে লাইভটিকে মানে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, বন্ধুদের জানিয়ে দিও, হয়তো সেও এই নিয়মিত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। যারা অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের ব্যাচে নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। তো তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আছো, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।